কৃষ্ণ কীর্তন কাব্য বাংলায় লেখা কৃষ্ণ কথার আদি গ্রন্থ এবং বিশেষ করে এই গ্রন্থটি নানান বৈশিষ্ট্য এবং গুণাবলীর কারণেই কিন্তু বিশেষ সমাদৃত। তো একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার হোক বা বিভিন্ন কম্পিটিশন, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু গ্রন্থটির গুরুত্ব রয়েছে। সেই কারণেই সর্বাধিক গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন এবং বিশেষ করে তার উত্তর সহ কিন্তু আমি অবশ্যই আজকের এই আলোচনায় জানাবো। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই কাগজ কলম নিয়ে বসে পড়বে এবং প্রত্যেকটি তথ্য কিন্তু অবশ্যই লিখে রাখবে। তো চলে আসছি প্রথম প্রশ্নে। সব ক্ষেত্রে আমি প্রশ্ন বলবো না, শুধু উত্তর বলবো, তোমরা প্রয়োজনে প্রশ্নের আকারে লিখে নেবে। প্রথম, বাংলা ভাষার দ্বিতীয় নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। দ্বিতীয়, খাঁটি বাংলায় লেখা এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কিন্তু খাঁটি বাংলায় লেখা প্রথম সাহিত্য এবং অবশ্যই মধ্যযুগের প্রথম নিদর্শন, কারণ চর্যাপদ ছিল প্রাচীন যুগের। সেই কারণে মধ্যযুগের প্রথম নিদর্শন কিন্তু অবশ্যই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। পরবর্তী প্রশ্ন, এটি রচিত হয় পঞ্চদশ শতাব্দীতে এবং অবশ্যই রচনাকার পড়ু চণ্ডীদাস। অবশ্যই আনুমানিক শব্দটি ব্যবহার করতে হবে এবং আবিষ্কারক সম্পর্কিত তথ্য নির্ভুলভাবে জানতে হবে। বসন্ত রঞ্জন রায় বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্লা গ্রামের শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে 1909 খ্রিস্টাব্দে কিন্তু এই খণ্ডিত পুঁথিটি আবিষ্কার করেছিলেন। অবশ্যই এর প্রকাশক এবং প্রকাশকাল সম্পর্কে জানতে হবে। বসন্ত রঞ্জন রায় 1916 খ্রিস্টাব্দে নিজ সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কিন্তু গ্রন্থটি প্রকাশ করেছিলেন। গ্রন্থটির খণ্ডগুলো নির্ভুলভাবে জেনে নিতে হবে, ভুল করলে চলবে না। অবশ্যই একবার মনে করিয়ে দিচ্ছি: জন্ম, তাম্বুল, দান, নৌকা, ভার, ছত্র, বৃন্দাবন, কালীয় দমন, যমুনা, হার, বান, বংশী এবং অবশ্যই রাধা বিরহ। পরবর্তী প্রশ্ন, অবশ্যই 8 নম্বর প্রশ্ন, কাব্যটিতে ভাগবত পুরাণ ও জয়দেবের গীত গোবিন্দের বা জয়দেবের গীত গোবিন্দ কাব্যের কিন্তু প্রভাব আছে, লক্ষ্য করা যায়। আর এই জয়দেবের এই গীত গোবিন্দ কাব্য কিন্তু কৃষ্ণ কথার আদি গ্রন্থ, তবে সেটি বাংলা ভাষায় লেখা নয়। আর এই গ্রন্থটি বাংলা ভাষায় লেখা কৃষ্ণ কথার আদি গ্রন্থ। অবশ্যই 9 নম্বর প্রশ্ন, কাব্যটি তুলট কাগজে কিন্তু লেখা হয়েছিল। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন, পুঁথিতে অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পুঁথি যখন আবিষ্কার করেছিলেন আমাদের প্রকাশক বসন্ত রঞ্জন রায়, তখন একটি চিরকুটে কিন্তু নাম লেখা ছিল। সেই নামটি হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ, মতান্তরে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। আর একটু আমাদের রচনাকার সম্পর্কিত দুই একটি প্রশ্ন, যে বড়ু চণ্ডীদাস কিন্তু বাসুলী দেবীর উপাসক ছিলেন এবং তিনি কিন্তু শাক্ত ধর্ম মতে কিন্তু বিশ্বাসী ছিলেন। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 12 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রতম খণ্ড অবশ্যই জন্মখণ্ড এবং বৃহত্তম খণ্ড অবশ্যই দান খণ্ড এবং কাব্যটি মিশ্র বৃত্ত ছন্দে কিন্তু লেখা। 15 নম্বর প্রশ্ন, যে কোন খণ্ডটিকে প্রক্ষিপ্ত বলে মনে করা হয়? প্রক্ষিপ্ত শব্দের অর্থ হচ্ছে আলাদা, কারণ প্রথম 12টি খণ্ড কথাটি ব্যবহার করা আছে এবং শেষের খণ্ড অবশ্যই রাধা বিরহ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই রাধা বিরহ খণ্ডটি কিন্তু অবশ্যই প্রক্ষিপ্ত বলে মনে করা হয়। এই কাব্যের প্রধান চরিত্র রাধা, কৃষ্ণ এবং বড়াই এবং কয়েকটি অপ্রধান চরিত্রের নাম হচ্ছে আয়ান ঘোষ বা আইহন ঘোষ, জটিলা এবং কুটিলা। 18 নম্বর প্রশ্ন, এই কাব্যের কাহিনী শুরু হয়েছিল বসন্ত ঋতুতে এবং কাহিনী শেষ হয়েছে শরৎ ঋতুতে। 20 নম্বর প্রশ্ন, এই কাব্যে রাধার বয়স দেখানো হয়েছে মাত্র 11 বছর আর কাহিনীর বিস্তার অবশ্যই 2.5 বছর। কাব্যটি কিন্তু শৃঙ্গার রস প্রধান, মনে রাখতে হবে কাব্যটি শৃঙ্গার রস প্রধান এবং কাব্যটিতে পয়ার ত্রিপদীর নানান বৈচিত্র্য কিন্তু লক্ষ্য করা যায়। 24 নম্বর প্রশ্ন হিসাবে বলছি, এই কাব্যে প্রথম কিন্তু প্রবাদ প্রবচনের ব্যবহার হয়েছিল এবং অবশ্যই 25 নম্বর প্রশ্ন হিসাবে সমগ্র মধ্যযুগের কৃষ্ণ কথার আদি গ্রন্থ।
এবং কাব্যটি আবিষ্কারের সঙ্গে সঙ্গে একটু সমস্যার সৃষ্টি হয়েছিল। এখানে দু একটি কথা একটু বলা দরকার। কাব্যটি 26 নম্বর প্রশ্ন, অবশ্যই কাব্যটি আবিষ্কারের সঙ্গে সঙ্গে একটু সমস্যা তৈরি হয়েছিল, সেটা হচ্ছে চণ্ডীদাস সমস্যা। এবং অবশ্যই বিভিন্ন চণ্ডীদাসকে আমরা পাবো আস্তে আস্তে, অবশ্যই দেখতে পাবে যে অবশ্যই পদাবলী চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, সহজিয়া চণ্ডীদাস, এই বিভিন্ন রকম চণ্ডীদাস নিয়ে কিন্তু একটি সমস্যা তৈরি হয়েছিল। কোন চণ্ডীদাসের লেখা কোনটি সেটা কিন্তু বুঝতে নানা রকম সমস্যায় কিন্তু পড়তে হয়েছে। সুতরাং এই সমস্যাটির কথা ভুললে চলবে না যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কারের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যে কিন্তু একটি সমস্যা তৈরি হয়, সেটা অবশ্যই চণ্ডীদাস সমস্যা। এবং কাব্যটি অবশ্যই কিন্তু সংলাপধর্মী, গীতিমূলক, নাট্যলক্ষণাত্মক, অবশ্যই আখ্যান কাব্য। এবং এই কাব্যেই প্রথম কিন্তু চরিত্র চিত্রণ সূচিত হয়। বিশেষ করে এই কাব্যের মধ্যেই কিন্তু প্রথম নারী স্বাধীনতা কিন্তু লক্ষ্য করা যায়। এবং কাব্যটিতে আছে 418টি পদ এবং অবশ্যই 133টি শ্লোক। তবে 28টি শ্লোক কিন্তু দুবার ব্যবহার করা হয়েছে। 30 নম্বর প্রশ্নে একটি বিশেষ তথ্য দিই, সেকালে কিন্তু সকল নারীদের বাড়ির বাইরে যাওয়ার কিন্তু রীতি ছিল না। তবে গোপ জাতির মেয়েরা নিজেদের ব্যবসা ও জীবিকার জন্য দুধ বা দইয়ের পসরা সাজিয়ে কিন্তু হাটে বেচতে যেত। এছাড়াও বিভিন্ন রকম যেমন তেলি, নাপিত এবং আরো বিভিন্ন কয়েকটি জাতির তাদের বৃত্তির প্রসঙ্গ কিন্তু কাব্যে আলোচনা করা আছে। সুতরাং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, কারণ প্রত্যেকটি আলোচনা এবং প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমি আসবো এবং সবার আগে কিন্তু তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। সুতরাং আজকে আলোচনা এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানালাম।